আসসালামু আলাইকুম। ডিপার্টমেন্ট অফ ট্রিপলি কর্তৃক আয়োজিত আজকের এই ওয়েবিনার বায়োমেডিক্যাল অ্যাপ্লিকেশনস অফ ফিজিক্সে উপস্থিত সকল পার্টিসিপেন্টসকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি। আমি ডিএম সাহাদুজ্জামান, লেকচারার অ্যান্ড কোঅর্ডিনেটর অফ ফিজিক্স, ডিপার্টমেন্ট অফ ট্রিপলি, গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। আপনাদের আমাদের এই প্রোগ্রামে আজ কিনোট স্পিকার হিসেবে উপস্থিত আছেন এমডি মশিউর রহমান স্যার, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আমাদের প্রোগ্রামে আরও উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের চেয়ার এএসএম শিহাবুদ্দিন, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড চেয়ারপারসন, ডিপার্টমেন্ট অফ ট্রিপলি, গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। আমরা খুব আনন্দিত আমাদের মাঝে এরই মধ্যে উপস্থিত হয়েছেন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি, distinguished professor and advisor of Department of Tripoli, Professor Dr. কামরুল আহসান স্যার। আমি শুরুতেই কামরুল আহসান স্যারকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের এই প্রোগ্রাম সম্পর্কে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। থ্যাংক ইউ। সভ্যতায় আমার মনে হয় মানে সবচাইতে বেশি না হলে কোনো কিছুর চাইতে কম না, কোনো সায়েন্সের চাইতে কম না। ফিজিক্সের যে নিউক্লিয়ার ফিজিক্সের যে প্রচন্ড অবদান সেটা সবাই জানে, যদিও নিউক্লিয়ার এনার্জিটা আজকাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা বড় অবদান রাখে বা নিউক্লিয়ার মেডিসিনও একটা বড় অবদান রাখে, কিন্তু হয়তো পলিটিশিয়ানরা এখানে অন্যভাবে এটা ইউজ করার চেষ্টা করে। কিন্তু এই যুগে মেডিকেল সায়েন্সে আপনি যদি দেখে থাকেন, মেডিকেল সায়েন্সের সবচাইতে বেশি যে একটা রেভলিউশনারি চেঞ্জ এসছে বিকজ অফ দি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। সেখানে অ্যাপ্লিকেশন কিন্তু সব সায়েন্সেরই অ্যাপ্লিকেশন। আজকাল যে আপনারা বলেন ডিটেকশন, যেটা ডিজিজ ডিটেকশন, সেই ডিটেকশনে বা যে বিভিন্ন যে টেস্টে আপনার যত ধরনের টেস্ট বলবেন, এই টেস্টগুলো কিন্তু সবগুলো ইঞ্জিনিয়ারিং লোক দিয়েই বা অ্যাপ্লাইড সায়েন্সের লোক দিয়েই এটা উদ্ভাবন করা হয়েছে। আজকাল আমি বলবো যে এখন পর্যন্ত মানুষ যত মেডিকেল সায়েন্সের উন্নতি করেছে, মেডিকেল সায়েন্টিস্টরা যতটুকু অবদান রেখেছে, এই রিসেন্ট যে অবদান বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এর, এটা কোনো অংশে তার চাইতে কম না। ফর এক্সাম্পল আমি বলি, আগে যখন কোনো পার্টিকুলারলি কোলন ক্যান্সার হতো, আমি যাদের জানি 1/3 অফ দি কোলন ফেলে দেওয়া হতো, কিন্তু এখন ইঞ্জিনিয়াররা তাদের ডিএসপি, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এর নলেজ দিয়ে এক্স্যাক্টলি আইডেন্টিফাই করতে পারে কোন লোকেশনে তার টিউমারটা আছে, এবং ওইখানে রিয়েলি ওই অংশটুকু ফেলে দিলেই যথেষ্ট হয়, ওইরকম 1/3 ফেলে দিতে হয় না। তারপরে এখন যে ব্রেস্ট ক্যান্সারের ডিটেকশনে ইঞ্জিনিয়ারদের প্রচন্ড অবদান আছে, বা আমি বলবো বেসিক সায়েন্সের প্রচন্ড অবদান আছে। তারা এক্স্যাক্টলি ডিটেক্ট করতে পারে যে এটা সত্যি সত্যি যে ম্যালিগনেন্ট কি নন ম্যালিগনেন্ট, সেটাও ডিটেকশন ইঞ্জিনিয়ারদের পক্ষে সম্ভব হয়েছে। এরপরে ইঞ্জিনিয়াররা যেটা করবে সেটা হচ্ছে যে রোবট দিয়ে তারা কিন্তু ইয়াকে রিপ্লেস করবে, সার্জনকে রিপ্লেস করবে, রোবট দিয়ে কিন্তু অপারেশনটা হবে। কেন রোবটের অপারেশন হলে এক্সাক্ট যতটুকু অপারেশন করার দরকার ঠিক ততটুকুই অপারেশন হবে। আগে ডাক্তারদের একটা ধারণা ছিল যদি বড় করে অপারেশন করলে বোধহয় অপারেশনটা সাকসেসফুল হয়। এখন ডাক্তারদের ওই ধারণা পরিবর্তন হয়েছে যে না, যত ছোট করে কাটবে ততই সে বড় সার্জন, নাম করা সার্জন। আমি আর একটা দুইটা এক্সাম্পল বলে শেষ করতেছি। আপনারা হয়তো জানেন ডিএনএ যে আবিষ্কার হওয়ার পরে মানুষ জেনেছে যে মানুষের কেন হোল হিস্ট্রিটা ওইটা ক্যারি করে। এখন মানুষের যে যত ধরনের অসুখ বিসুখ হয়, কোথায় অসুখ বিসুখ হয়, ইঞ্জিনিয়ার এবং সায়েন্টিস্টদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ওই ডিএনএ থেকে যারা বের করতে পারে যে তার কি কি অসুখ আছে এবং এই অসুখটা তার কোথায় লোকেটেড। এইটা আমার মনে হয় সায়েন্টিস্টরা এবং ইঞ্জিনিয়াররা খুব অল্প দিনের ভিতরে ডিটেক্ট করতে পারবে। আর একটা জিনিস আপনারা হয়তো জানেন অনেকেই, যে আমাদের যে খাওয়া ফুডটার ইমপ্রুভমেন্ট হলে
মানুষের লংজিভিটি আরো বাড়বে। এই ফুডের ব্যাপারেও ইঞ্জিনিয়ার বা বেসিক সায়েন্সের লোকজনের প্রচন্ড অবদান রেখে চলেছে। এরকম আমি আরো দু একটা অনেক এক্সাম্পল দিতে পারি। একটা এক্সাম্পল দিয়ে শেষ করি। দেখেন, এখন পর্যন্ত ডাক্তাররা যেটা জন্মান্ধ তাকে ভালো করতে পারতো না বা পারে না এখনো, কিন্তু মেডিকেল সায়েন্স থেকে দেখা গেছে যে অনেক সময় তাদের যে লিঙ্কটা চোখ থেকে ব্রেন পর্যন্ত, এই লিঙ্কটাতে যে অপটিক্যাল ফাইবার আছে, এই অপটিক্যাল ফাইবারগুলো যদি নষ্ট হয়ে যায়, সেই অপটিক্যাল ফাইবারগুলোর জন্যই তারা জন্মান্ধ হয়ে থাকে। এবং এইখানে ইঞ্জিনিয়ার সাহেবেরা কাজ করবে এবং হয়তো করতেছে যে কেমন করে অপটিক্যাল ফাইবার দিয়ে ওটাকে রিপ্লেস করা যায়। এরকম অনেক ধরনের জিনিস আছে যেখানে আমার মনে হয় ইঞ্জিনিয়াররা এবং সায়েন্টিস্টরাই অবদান রাখতে পারবে মেডিকেল সায়েন্সের এতে। তা আমাদের আজকের যে নামকরা প্রফেসর আমাদের এরকম একটা বক্তৃতা দেবে, আমি এটাকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা ইনশাল্লাহ এর দ্বারা উপকৃত হব, এই বলে আমি শেষ করতেছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। আপনার স্পিচ সবসময় আমাদের জন্য অনেক বেশি ইন্সপায়ারিং এবং আমাদেরকে অনেক বেশি উদ্বুদ্ধ করে। আচ্ছা, এবার আমি আর দেরি না করে আমাদের আজকের কিনোট স্পিকার স্যারের কাছে চলে যাচ্ছি। আমাদের আজকের কিনোট স্পিকার এমডি মশিউর রহমান স্যার, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। ওনার সম্পর্কে যদি বলি, উনি আমার একেবারে নিজের টিচার। আমাদের জাহাঙ্গীরনগরে আমরা যতজন আমাদের ডিপার্টমেন্টে আছি সবারই খুবই পছন্দের একজন শিক্ষক হচ্ছে আমাদের মশিউর স্যার। স্যারকে আমরা সবসময় আসলে জানি এরকম হিসেবেই যে আমরা যদি স্যারের কাছ থেকে কিছু শোনার জন্য রিকোয়েস্ট করি, স্যার আমাদেরকে আর কি ফেল করবেন না এবং আমাদের মনের আশা পূরণ করবেন। তো সেজন্যই আসলে স্যারকে ইনভাইট করা, এবং স্যার হচ্ছে আমাদের ইনভাইটেশনে অ্যাকসেপ্ট করছেন, যার জন্য স্যারকে শুরুতে ধন্যবাদ জানাই। তো স্যারকে আমি রিকোয়েস্ট করছি, স্যার আপনার স্লাইডটা শেয়ার করে আপনার স্পিচটা শুরু করেন স্যার। ধন্যবাদ আজকের চেয়ারপারসন শিহাবুদ্দিন স্যারকে এবং কামরুল হাসান স্যারকে তাদের মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য, এবং একই সাথে সাদুজ্জামানকে অনেক অনেক ধন্যবাদ যেমন একটি আয়োজনের জন্য। আর সবশেষে আজকের মধ্যমণি হচ্ছে আমাদের পার্টিসিপেন্টস, যাদের অংশগ্রহণকে কোনো ক্রমেই খাটো করে দেখার সুযোগ নাই, বরং তাদের অংশগ্রহণ ছাড়া আমাদের এই আয়োজন বরং ম্লান হয়ে যাবে। তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, একই সাথে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই উপস্থাপনায়। আমরা এখানে আসলে বায়োমেডিক্যাল অ্যাপ্লিকেশনের কিছু দিক নিয়ে আলোচনা করব, খুব বেশি গভীরে যাচ্ছি না। আমরা আমাদের টপিকটা দিয়েছি হচ্ছে বায়োমেডিক্যাল অ্যাপ্লিকেশন অফ ফিজিক্স। তো আসলে ফিজিক্সের যাত্রা শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব 2000 বছর আগে। বর্তমান যেটা ইরাক, সেটাকে ব্যাবিলন নামে পরিচিত ছিল, সেখান থেকে ফিজিক্সের যাত্রা শুরু। কিন্তু তখনকার দিনে ফিজিক্স বলতে তারা পাথর বা পাহাড়ের গায়ে লিখে রাখতো শুধু অবজারভেশনাল ফ্যাক্ট গুলা। দ্যাট মিনস তখন মনে করতো ফিজিক্স মানেই হচ্ছে অ্যাস্ট্রোনমি বা অ্যাস্ট্রোফিজিক্স। তারপরে কালের বিবর্তনে ফিজিক্সের অবদান আসলে একটু পরেই বোঝা যাবে। ইট ইজ এ ব্রাঞ্চ অফ সায়েন্স লাইক আদার্স, যেমন কেমিস্ট্রি, জিওলজি, বায়োলজি, এগুলা যেমন একটা একটা সায়েন্স, ফিজিক্সে আমরা তেমনটাই সায়েন্স এর একটা ব্রাঞ্চ বলে স্বীকার করছি। তবে সেটা বললেও আমার মনে হয় যে ফিজিক্স যে সমস্ত বিজ্ঞানেরই জনক বলে বিবেচিত হবে আমার বিশ্বাস। ফিজিক্স হচ্ছে গ্রিক ওয়ার্ড, ফিজিক্সের মানে হচ্ছে নেচার। আর আমরা যদি একটু তাকাই যে বায়োলজি মানে কি, বায়োলজি মানে হচ্ছে লাইফ, আর লগজ মানে হচ্ছে স্টাডি অফ। সো বায়োলজি হচ্ছে সায়েন্স অফ লাইফ। এখন ফিজিক্স হচ্ছে নেচার, আর নেচার মানে হচ্ছে আমরা ইভলিউশন অফ ইউনিভার্স নিয়ে কথা বলছি। এখন ইভলিউশন অফ ইউনিভার্স বললে সেখানে মাইক্রোবায়োলজি থেকে বা মাইক্রোব থেকে শুরু করে আমাদের হিউম্যান বিং বলি আর ম্যাক্রোস্কোপিক স্কেলের অবজেক্ট বলি, সবগুলাই ইনক্লুডেড। সো আমরা যদি ফিজিক্স নিয়ে ডিসকাস করতে যাই তাহলে বায়োলজি আসলে আমাদের থেকে
আলাদা করার কোনো সুযোগ নাই। শুধু বায়োলজি না, অন্য কোনো সায়েন্সকেও আলাদা করে কোনো বিবেচনা করার সুযোগ নেই, যেহেতু আমরা ইভলিউশন অফ ইউনিভার্স নিয়ে কথা বলতে চাচ্ছি এবং সবগুলো অবজেক্টই হচ্ছে ইউনিভার্সের এক একটা অংশ। সুতরাং যদি কিছু ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের কথা বলি, তাহলে যেমন অ্যারোস্পেস, এগ্রিকালচার, আর্কিটেকচারাল, তো বায়োমেডিক্যাল বা বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল, কম্পিউটার ইত্যাদি। তো এরকম একটা ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ হচ্ছে বা অ্যাপ্লাইড ব্রাঞ্চ হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো আমরা সেই বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং আসলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে ইট কম্বাইন্স বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড মেডিসিন। অর্থাৎ বায়োলজি, ফিজিক্স এবং কেমিস্ট্রিকে মেডিসিনের সাথে যে সংযুক্ত করেছে যে ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ, সেটাই হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারদের কাজ হচ্ছে ডেভেলপ ডিভাইসেস অ্যান্ড এস্টাবলিশ সাম প্রসিডিউরস টু সলভ প্রবলেমস। কি প্রবলেম সলভ করবে? সবসময় ইঞ্জিনিয়াররা আসলে কিছু ডিভাইস এবং প্রসিডিউর ডেভেলপ করে থাকে প্রবলেম সলভ করার জন্য। তো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়াররাও সেই একই কাজ করবে, তবে সেটা হচ্ছে মেডিকেল অ্যান্ড হেলথ রিলেটেড প্রবলেম সলভ করার জন্য বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংরা কাজ করবে। এরা কাদের সাথে কাজ করে থাকে? বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়াররা কাজ করে থাকে মেডিকেল প্রফেশনালস এবং ডেভেলপ করে থাকে হচ্ছে মেডিকেল ইনস্ট্রুমেন্ট লাইক মনিটরিং ইকুইপমেন্ট, আর্টিফিশিয়াল অর্গানস অ্যান্ড প্রস্থেটিক ডিভাইস। আর্টিফিশিয়াল অর্গান ইতিমধ্যে স্যার কিছু কথা বলেছেন যে আমাদের বিভিন্ন অর্গান যখন একটা সময় ড্যামেজ হয়ে যেত, তখন ডোনার ছাড়া অনেক কিছুই আর রিপ্লেস সম্ভব হতো না। কিন্তু ইদানিং কিছু ক্ষেত্রে আর্টিফিশিয়াল অর্গান সফলতা পেয়েছে। আর প্রস্থেটিক ডিভাইস মানে আর্টিফিশিয়াল হাত বা পা, এই জিনিসগুলা তো মোটামুটি বেশ পুরনো, তবে সর্বাধুনিক প্রযুক্তিতে যে বায়োসেন্সর যুক্ত করা হয়েছে সেটা হচ্ছে যে হিউম্যান বডি যেমন মুভমেন্ট করতে পারে, তেমনি আর্টিফিশিয়াল হ্যান্ড বা আর্টিফিশিয়াল লেগ, যেগুলো প্রস্থেটিক বলছি আমরা, এগুলাও ঠিক তেমনি সেন্স ডেভেলপ করেছে বা করে থাকে। তো এগুলাকে আমরা রোবোটিক্স বলে থাকি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। কিন্তু আমরা রোবোটিক্স বললে আমাদের মাথায় শুধু একটা জিনিস ঘুরপাক খায় যে একটা রোবট বানানো হয়েছে, সেই রোবট মনে হয় কিছু কাজ করছে। কিন্তু এই রোবোটিক শুধু এটা না, রোবোটিক যেমন আর্টিফিশিয়াল বা প্রস্থেটিক ডিভাইসগুলা ডেভেলপ করেছে, ঠিক তেমনি একটা সময় যেমন বায়োমেডিক্যাল ইমেজিং এর টেবিলটায় রোগীকে ধাক্কায় ধাক্কায় ঢোকানো হতো, এখন অটো ঢোকানো হয়। ইভেন এই টেবিলগুলোর সাথে এমন সেন্সর যোগ করে দেওয়া হয় যে যখন সে ডেনসিটির অ্যানোমালি পায়, অর্থাৎ যেখানে বেনাইন বা ম্যালিগন্যান্ট টিস্যু আছে সেখানে গিয়ে স্টেবল হয় এবং সেখানকার ইমেজ তুলে নেয়। সুতরাং এই জিনিসগুলো হচ্ছে সফিস্টিকেটেড রোবোটিক্স। এখন মেডিকেল ফিজিক্স কি করে থাকে? মেডিকেল ফিজিক্স হচ্ছে সায়েন্স দ্যাট কাউন্ট অনলি ইন্টারাকশন বিটুইন এনার্জি অ্যান্ড হিউম্যান বডি। অর্থাৎ হিউম্যান বডির সাথে এনার্জির কি ইন্টারাকশন হবে সেটা নিয়ে ডিল করে থাকে হচ্ছে মেডিকেল ফিজিক্স। মেডিকেল ফিজিক্সের আমি দুইটা বিষয় হাইলাইট করেছি, ইমেজিং, প্রবিং অর ডায়াগনস্টিক্স, দ্যাট মিন্স ডিটেকশন অফ ডিজিজ অর ইনভেস্টিগেশন প্রোফাইল অফ ডিজিজেস অ্যান্ড ট্রিটমেন্ট। এখন এই কাজগুলা করার জন্য আমাদের কি কি দরকার হয়, যে টুলসগুলা রিকোয়ার্ড হয়, তার মধ্যে ফার্স্ট হচ্ছে ম্যাথমেটিক্স, তারপর হচ্ছে কম্পিউটার্স এবং কিছু হার্ডওয়্যার আছে অ্যাসোসিয়েটেড। তো আমাদের এরিয়া অফ স্টাডি প্রথমেই দেখছি আমি বায়োমেডিক্যাল ইমেজিং। তো বায়োমেডিক্যাল ইমেজিং এ আমার এই লেকচারে হাইলাইট করা আছে বেশ কয়েকটা স্লাইড, সুতরাং বায়োমেডিক্যাল ইমেজিং নিয়েই আমি কথা বলবো। এই স্লাইডে এখন এটাকে স্কিপ করে যাচ্ছি। এরপরে আসে রেডিও থেরাপি। রেডিও থেরাপি বলতে আমরা বুঝি সাধারণত রেডিও ট্রেসার বা রেডিও এলিমেন্ট ইউজ করে ম্যালিগন্যান্ট অথবা বেনাইন টিস্যুকে ডিস্ট্রয় করার যে সিস্টেম, সেটি হচ্ছে রেডিওথেরাপি। তো রেডিওথেরাপি এখন ওয়ার্ল্ড ওয়াইড যেহেতু ক্যান্সার পেশেন্ট সিরিয়াস পরিমাণে বেড়ে গেছে, সেই জন্য রেডিওথেরাপির ইউজেজও খুব বেড়ে গেছে। তো রেডিওথেরাপিতে এই জন্য প্রচুর মেডিকেল ফিজিক্স দরকার হচ্ছে এখন, কারণ ডাক্তাররা শুধু রিকমেন্ড করে
যে এত মাইক্রো কুরি অথবা এত কুরি, কিন্তু সেগুলার অ্যাবসলিউট মেজারমেন্ট বা কাউন্টিং যদি ঠিক না থাকে, অর্থাৎ যে প্রিসিজন এবং অ্যাকুরেসি, যেটাকে আমরা কোয়ালিটি কন্ট্রোল বলি, যদি ঠিক না থাকে, তাহলে রোগীর বিনাইন এবং ম্যালিগন্যান্ট টিস্যু মারতে গিয়ে যদি আমি খুব ভালো টিস্যু ডেস্ট্রয় করে দেই, তাহলে রোগীর জন্য উপকারের চেয়ে ক্ষতিকর বেশি হবে। সুতরাং রেডিওথেরাপিতে মেডিকেল ফিজিসিস্টের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এরপরে নিউক্লিয়ার মেডিসিন, অর্থাৎ ইউজেস অফ নিউক্লিয়ার এনার্জি ইন মেডিসিন। ইউজুয়ালি রেডিও আইসোটোপ ব্যবহার করা হয় বোথ ফর ডায়াগনস্টিক পারপাজেস অ্যান্ড ট্রিটমেন্ট। তো ডায়াগনোসিস পারপাজের দুই একটা এক্সাম্পল আমি পরে গিয়ে বলবো। আর ট্রিটমেন্ট বলতে হচ্ছে আফটার অপারেশন কিছু রেডিয়েশন দেওয়া হয়, রাইট, বিটা রেডিয়েশন দেওয়া হয় বিশেষ করে চোখের অপারেশনের কারণে, অপারেশনের পরে ইনফেকশন ফ্রি করার জন্য। একই রকম রেডিও আইসোটোপ যেমন থেরাপি দিয়ে বা ডায়াগনস্টিকের ক্ষেত্রে যেমন হচ্ছে গামা ক্যামেরায় টেকনিশিয়াম 99 অথবা আয়োডিন 131, এই টাইপের কিছু রেডিও আইসোটোপ ব্যবহার করা হয়। হেলথ ফিজিক্স অ্যান্ড নন আয়োজিং রেডিয়েশন ফিজিক্স। এখানে হেলথ ফিজিক্স হচ্ছে when radiation interact with human body, then what happened inside our body. This deals with health physics, অর্থাৎ হেলথ শুধু এটা না, শুধু আমি ফিজিক্সের কথা বলছি তা না, বিভিন্ন ট্রেস এলিমেন্ট অথবা হেভি এলিমেন্ট যদি হিউম্যান বিং অ্যাকসেপ্ট করে, আইদার ইনহেলেশন অর ইনজেকশন, অর্থাৎ খেয়ে ফেলে অথবা কোনোভাবে যদি শরীরের ভিতরে ঢুকে পড়ে, তাহলে সেগুলা কি ধরনের অর্গানিক কম্পাউন্ড তৈরি করবে সেটাও ডিল করে হেলথ ফিজিক্স। আবার যদি রেডিয়েশন পড়লে সেটা কি ধরনের ইম্প্যাক্ট ফেলে মানুষের বডির উপরে, সেটাও হেলথ ফিজিক্স ডিল করবে। হেলথ ফিজিক্সের আয়োনাইজিং নন আয়োনাইজিং দুই ধরনের রেডিয়েশন নিয়ে ডিল করে থাকে। নয়নাইজিং রেডিয়েশন নিয়ে আমরা একটু কম হিসাব কিতাব করে থাকি, কারণ হচ্ছে যে এগুলা ইউজুয়াল ক্ষেত্রে কোনো ডিস্ট্রাকটিভ কিছু নয়, তবে যার সমস্যা আছে বা যার কন্টিনিউয়াস exposure on non-ionizing radiation may be impact on human health or human body. ফিজিওলজিক্যাল মেজারমেন্ট এটা একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ইন আওয়ার ডেইলি লাইফ, কারণ আমরা অসুস্থ হলেই আগে টেম্পারেচার দেখি, তারপরে মোস্ট সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট হচ্ছে মনিটরিং ইকুইপমেন্ট, যেখানে গেলে একবারে হার্টবিট, টেম্পারেচার, তারপরে হচ্ছে ব্লাড প্রেশার, সব কিছু একই সাথে দেখা যায়। তো এই ফিজিওলজিক্যাল মেজারমেন্টগুলো ডাক্তারদের দৈনন্দিন কাজেই প্রয়োজন হয় এবং এগুলার যন্ত্রপাতিগুলো ডেভেলপ করা হয় সবই ফিজিক্যাল প্রিন্সিপালের উপর বেস করে। দুই একটা এক্সাম্পল আমি পরে দেব। হেলথ কেয়ার ইনফরমেটিক্স অ্যান্ড কম্পিউটেশনাল ফিজিক্স। এখন আমরা যত যাই বলি না কেন, আমাদের মেডিসিনে যত ধরনের ড্রাগ আছে বা যত ধরনের ফার্মাসিউটিক্যালস আছে, সবগুলা কিন্তু স্ট্যাটিস্টিক্সের উপরে ভিত্তি করে তৈরি করা হয়। অর্থাৎ প্রথমে সেটা ইনসেক্টের উপরে যখন প্রয়োগ করা হয়, যদি সেটা সফল হওয়ার পরে সেগুলা হিউম্যান বডির উপরে এক্সপেরিমেন্টাল সেটআপ হিসেবে কিছু চালিয়ে দেওয়া হয়। সেখানে যদি 1000 জন রোগীর উপর প্রয়োগ করার পরে যদি দেখা যায় ম্যাক্সিমাম কিওর হচ্ছে, তাহলে বলা হয় যে এটা হচ্ছে একটা ভালো আইডিয়া, বা এটা হচ্ছে মানুষের জন্য প্রযোজ্য, ভ্যাকসিনই হোক আর কোনো ফার্মাসিউটিক্যালসই হোক, সেগুলা তখন মানুষের উপর প্রয়োগ করা হয়। কিন্তু এই প্রয়োগের আগে এখন কম্পিউটেশনাল ফিজিক্স আসার পরে আমরা খুব সিমুলেশন করে আগে দেখে নিতে পারি যেটা যে এটার কতটুকু পরিমাণ ইফেক্টিভ হতে পারে। তারপরে সিমুলেশন এবং এক্সপেরিমেন্ট যদি দুইটাই ফিট করে ভালো, তাহলে সেটাকে আসলে প্যাটেন্ট হিসেবে বাজারজাত করা হয়। এইগুলাকে বলা হয় হেলথ কেয়ার ইনফরমেটিক্স অ্যান্ড কম্পিউটেশনাল ফিজিক্স। আসলে রিয়েল লাইফে ফিজিসিস্টরা কি করে থাকে সেটা সম্পর্কে আমরা একটু জানতে চাই। আমরা খুব সহজে একজন অসুস্থ হলে ডাক্তারের কাছে দৌড়ে যাই। ডাক্তার কি করে, আমাদের শরীরে একটা প্রথমেই স্টেথোস্কোপ দিয়ে আমাদের বুকের হার্টবিটটা দেখে নেয়। হার্টবিটে আসলে কি দেখে, তিনি দেখে যে সাউন্ড, সেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সাউন্ড, দিস ইজ নোন অ্যাজ দ্য কর্টকপ সাউন্ড। এটা তৈরি হয় হিউম্যান বডিতে ব্লাড ফ্লোর কারণে। এই অ্যাবনর্মালিটি এবং নর্মাল
সাউন্ড যেটা, এটা ডাক্তার খুব ইজিলি ডিস্টিংগুইশ করে। ডাক্তার না, এটা যে কোনো ফিজিসিস্ট ডিস্টিংগুইশ করতে পারবে। তাকে যদি 5-4টা নর্মাল মানুষের কর্ডকাপ সাউন্ড শোনানো হয় এবং যদি অ্যাবনর্মাল মানুষেরটা শোনানো হয়, তাহলে খুব ইজিলি সে ধরতে পারবে। তো এই যে স্টেথোস্কোপ বা ব্লাড প্রেসারে কি করে ডাক্তার? ব্লাড প্রেসারে প্রথমে করে কি, আমাদের এই হাতের বাহুতে সে আমাদের ভেনগুলাকে বা আর্টারিগুলাকে প্রথমে পাম্প করে ব্লক করে দেয়। ব্লক করে দেওয়ার ফলে ছেড়ে দেয়, তখন দেখে ব্লাডের ম্যাক্সিমাম প্রেসার কত। দিস ইজ নাথিং বাট পয়সোলিস ইকুয়েশন। একদম সিম্পল পয়সোলিসের ইকুয়েশনের ব্যবহারটা এখানে হচ্ছে ব্লাড প্রেসার মেজারমেন্টের জন্য। তো তারপরে এটা প্রথম যেটা সিস্টোলিক প্রেসার দেখে, তারপরে আবার ডায়াস্টোলিক প্রেসার হচ্ছে যে যখন হাওয়া ছেড়ে দেয়, ডাক্তার যখন পাম্পটা ছেড়ে দেয়, তখন প্রথম যে শব্দটা হয় সেটা হচ্ছে সিস্টোলিক প্রেসার। একটু বড় করে শব্দ হয়, অর্থাৎ পয়সোলিস ইকুয়েশন অনুসারে যখন আমরা ব্লক করে দিয়েছিলাম, পরে যখন লাইনটা খুলে দিলাম তখন দ্রুত ব্লাড ফ্লো শুরু হয়ে গেল, এটা একটা সাউন্ড। তারপরে যখন স্বাভাবিক হয়ে যাবে তখন ফ্লোর যে শব্দ হবে সেটাকে আর ডিস্টিংগুইশ করার সুযোগ থাকে না, লাস্ট শব্দের পরে গিয়ে সবগুলা মিলিয়ে যায়, ওইটাকে বলা হয় ডায়াস্টোলিক প্রেসার। তো এখানে কিন্তু পুরাটাই ফিজিক্সের প্রিন্সিপাল। এরপরে ডাক্তার কি করে, যদি ব্লাড প্রেসার অ্যাবনর্মাল হয় তাহলে ডাক্তার সোজা সাজেস্ট করে যে একটা ইসিজি করেন হার্টের অ্যাক্টিভিটি দেখার জন্য। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে ইসিজিতে আমরা কিছু পিক দেখতে পাই এবং কয়েকটা জায়গায় ইলেকট্রোড লাগায় দেয়। এটার কিছু নিয়ম আছে যে ইলেকট্রোড গুলা, আমাদের ইলেকট্রিক কারেন্ট গুলা কোথায় কোথায় যাচ্ছে। এই যে ইলেকট্রিক কারেন্ট, আমরা কি এটাকে বলি অ্যাকশন পটেনশিয়াল, অর্থাৎ কতকগুলা সেল বা টিস্যু মিলে যদি একই রকম কাজ করে তাদেরকে আমরা ইউনিট বলি, মোটর ইউনিট বলি। আর এই মোটর ইউনিট যে ইলেকট্রিসিটি জেনারেট করে তাদেরকে বলি অ্যাকশন পটেনশিয়াল। তো আমরা ইসিজিতে যে রিপোর্টটা পাই, এই রিপোর্টটা কিন্তু র সিগন্যালটা আসলে এরকম থাকে না, সেটা হচ্ছে খুব নয়েজি থাকে, পিকগুলা শার্প থাকে না। তো সেগুলাকে কিন্তু প্রসেস করতে হয়, এবং এই প্রসেস সিগন্যাল কে করবে? এটা কি ডাক্তার করেছে বা করে থাকেন? এটা মেশিনের মধ্যে অটোমেটিক দেওয়া থাকে, এই কাজটা ফিজিস্টদের ডেভেলপ করা। এবং এইটা হচ্ছে ইউজুয়াল ফ্যাক্ট হচ্ছে ইসিজিতে আমরা যেটা বলে থাকি ফুরিয়ার ট্রান্সফর্ম, একটা সিগন্যাল আর একটা সিগন্যালের উপর সুপারপজিশন করানো হয়, তখন যেখানে ফুরিয়ার ট্রান্সফর্ম ব্যবহার করলে স্পাইকগুলো শার্প হয় সেগুলাকে আমরা শো করি। এবং এইটাই ডাক্তার দেখে বলে থাকেন যে হার্ট অ্যাবনর্মাল আছে না নর্মাল আছে। তো এই ডিভাইসগুলা কিন্তু ফিজিক্সেরই আবিষ্কার, এবং এখানে পুরাটাই ফিজিক্স এবং ম্যাথমেটিক্স। তারপরে আসি, যদি আসে ডাক্তার দেখলো যে ইসিজি রিপোর্ট ঠিক নাই, তাহলে ডাক্তার আগে যেটা করতো বাইপাস সার্জারি, এখন সেই বাইপাস সার্জারিকে খুব সহজ করে দিয়েছে। আমি একটা ছোট্ট ভিডিও ইউটিউব থেকে শেয়ার করতেছি যে সেই সেখানে এখন আর বাইপাস সার্জারি করে না, এখন শুধুমাত্র আহ, আহ, স্যার ইউটিউবে স্ক্রিনটা কি চলতেছে? ঠিক আছে, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, এখন দেখা যাচ্ছে।
আচ্ছা, আমরা আবার স্যার ইউটিউবের ওটা মেবি চলতেছে, এখন একটা সাউন্ড আসতেছে। ওকে। হ্যাঁ স্যার এখন ওকে। তো আমরা যেটাকে রিং পরানো বলে থাকি সেটা আমরা দেখলাম খুব আগে যেটা করা হতো বাইপাস সার্জারি, যেটা হলো যে বাইপাস সার্জারিতে কেটে একটা অল্টারনেট পাথ তৈরি করে দেওয়া হতো আর্টিফিশিয়ালি, কিন্তু এখন সেটা আর বাইপাস সার্জারির প্রয়োজন হয় না, সেটা হচ্ছে শুধুমাত্র একটা রিং পরিয়ে দেওয়া হয়। সেই রিংটা আমরা ইতিমধ্যে দেখেছি। তো এখন এটা গেল হচ্ছে যে কোনো জায়গায় ব্লক আছে, সেই ব্লকটাকে ছাড়িয়ে দেওয়ার ব্যাপারটা বা রিংটা তৈরি করার ব্যাপারটা। কিন্তু যদি এমন হয় যে হার্ট ঠিক মতো তার পাম্প করছে না, তখন কি করতে হবে? তখন আমাদের একটা আর্টিফিশিয়াল অর্গান, মানে দ্যাট মিন যেটাকে আমরা বলি হচ্ছে পেসমেকার, পেসমেকার তখন পাম্প করার জন্য হার্টের সাথে অ্যাড করে দেওয়া হয়। তো এই পেসমেকার কিভাবে কাজ করে সেটা একটু সংক্ষেপে দেখে নেই আমরা। ভিডিওটা দেখা যাচ্ছে না, ভিডিওটা বন্ধ করে দিয়েছি, ওই একটাই আবার আসছিল কেন বুঝতে পারছি না। একই ভিডিও আবার আসছে, সেকেন্ড টাইম আসছে। আচ্ছা, দেখা যাচ্ছে এবার? এখন কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে।
স্যার স্ক্রিনটা অফ হয়ে হ্যাঁ, গেছে। স্ক্রিনটা আমি অফ করে দিয়েছি। এখন আমরা তো যেখানে আমরা ছিলাম যেটা বলছিলাম যে এইখানে যখন হার্ট কাজ করে না, অর্থাৎ হার্টের যে এসএ নোড বলা হয়, এসএ নোডটা আচ্ছা সরি। তো যেখানে বলছিলাম যে এসএ নোড হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি করে হার্টের যে পার্ট, সাইনোআর্টেরিয়াল নোড বলা হয়। তো এই ইলেকট্রিক্যাল সিগন্যাল আবার ব্রেন থেকে পেয়ে থাকে যে হার্ট, যে যখন কোনো কারণে হার্টবিট কমে যায় তখন এই এসএ নোডকে ব্রেন নির্দেশনা দেয় একটু হার্টবিট ফাস্ট করার জন্য। কিন্তু এসএ নোড যখন ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে তখন আসলে এটা আর পেরে ওঠে না। একটা স্টিমুলেটেড হরমোন আছে ব্রেন যেটাকে বেশি স্টিমুলেট করে, ফলে এসএ নোড সেটা থেকে বুঝতে পারে যে এখানে এখন হার্টবিট বাড়ানো দরকার। কিন্তু এসএ নোড যদি ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে তখন সেখানে বাইরের থেকে একটা সিগন্যাল বা ইলেকট্রিক পালস তৈরি করে সেখানে পাঠাতে হয়, যেটা হচ্ছে পেসমেকার করে থাকে। তো এই কাজগুলা কিন্তু ডক্টরদের কাজ নয়, এই কাজগুলো হচ্ছে ফিজিসিস্টদের কাজ। সেখানে একটা বায়োসেন্সর ডেভেলপ করা প্লাস একটা পেসমেকার তৈরি করা, যেটা হচ্ছে সেন্সরের সাথে সাথে যখন প্রয়োজন মনে হবে তখনই মাত্র সিগন্যাল দিতে পারে, প্রয়োজন নাই তখন যদি সিগন্যাল দেয় তাহলে ওভার রিয়াক্ট করতে পারে। তো সেই জন্য বায়োসেন্সর ডেভেলপমেন্টটা একটা চ্যালেঞ্জিং ফ্যাক্টর। বিষয়টা এমন নয় যে আমার জন্য বায়োসেন্সর ডেভেলপ করলে সেটা আর একজনের জন্য কাজ করবে। অর্থাৎ হিউম্যান বডির প্রত্যেকের মেটাবলিজম ভিন্ন হওয়ার কারণে এই বায়োসেন্সর ডেভেলপমেন্ট করতে গিয়ে প্রত্যেককে আলাদা আলাদা ভাবে বডি ক্যালিব্রেট করতে হয়। সো ইট ইজ এ চ্যালেঞ্জিং প্রবলেম, এবং এই চ্যালেঞ্জটা কিন্তু ডাক্তাররা নেবে না, নিতে হলে ফিজিসিস্টদের নিতে হবে, এবং ফিজিসিস্টরাই সেগুলা নিয়ে থাকে। তো নেক্সটে আমরা আসি। এখন হচ্ছে ডাক্তারদের প্রায় সময় আমাদের দেখতে হয় যে ইনসাইডে কি আছে আমাদের হিউম্যান বডিতে, ভিতরে কি রকম ঘটনা প্রবাহ, সেগুলা কি চলছে কি চলছে না। তো এগুলা দেখার জন্য তাদের একটা স্ক্যানিং টেকনিক দরকার বা একটা ইমেজিং টেকনিক দরকার, ছবি তোলা দরকার। তো ছবি তোলার কিছু এক্সাম্পল হচ্ছে এক্স রে, সিটি অ্যান্ড এমআরআই স্ক্যানার, আমরা এগুলার নাম শুনে থাকছি। তো এখন সেগুলোর সাথে নতুন করে যোগ হয়েছে পেট অথবা এমএজি। তো আমরা একে একে করে দেখি যে আমাদের যে ক্লাসিক্যাল এক্স রে সিস্টেম ছিল সেগুলাতে আমরা শুধুমাত্র স্ট্যাটিক কিছু ইমেজ দেখতে পারতাম, এবং শুধু তাই না, সেগুলা হচ্ছে যে অর্ডিনারি লাইট যেরকম শুধু স্ক্রিনের ছবি তোলে, এক্স রে সেরকম হার্ট কোনো কিছু হলে সেখানে ছবি তুলতে পারতো না। যেমন এক্স রে সব টিস্যু ভেদ করে চলে যাচ্ছে, কারণ এটা লাইটের চেয়ে বেশি এনার্জি আছে, কিন্তু হার্ট টিস্যু ভেদ করে যেতে পারে না। তো এক্স রে ইমেজের জন্য কি করা হলো, সামনে এক্স রে টিউব রাখা হলো, পিছনে একটা ফটোগ্রাফিক প্লেট রাখা হলো, তারপরে এক্স রে ফেলা হলো এবং সেখানে একটা ছবি তৈরি হলো। এজন্য আমরা এক্স রে ইমেজে দেখি হাড়ের ছবিগুলা দেখতে পারি, অর্থাৎ ফ্র্যাকচার হলে দেখতে পারি, কোনো জায়গায় ভেঙে গেছে সেটা দেখা যায়। কিন্তু যদি হাড়ের ভিতরে কোনো প্রবলেম থাকে অথবা হাড়ের উপরে এই স্মল টিনি একটা ক্যান্সারাস সেল আছে, সেগুলা কিভাবে দেখতে পারবো? সেগুলা দেখার জন্য আসলে এক্স রে ইজ নট সাফিসিয়েন্ট। তো তখন কি হলো, অ্যানাদার ইম্পর্ট্যান্ট বা অ্যানাদার অ্যাডভান্সড বা সফিস্টিকেটেড ইকুইপমেন্ট দরকার হলো। তো মানুষ কি করলো, তখন সায়েন্টিস্টরা চিন্তা করলো কম্পিউটেড টোমোগ্রাফি অর্থাৎ সিটি স্ক্যান অথবা কম্পিউটেড অ্যাক্সিয়াল টোমোগ্রাফি। এই বিষয়টা ঠিক এক্স রেই, তবে কম্পিউটেড টোমোগ্রাফি যোগ করার কারণে এটা স্লাইস ইমেজ তৈরি করে, এবং স্লাইস ইমেজ তৈরি করার কারণে সেটা হাড়ের ভিতরে কি আছে সেটা খুব সহজেই দেখতে পারে। এটা হচ্ছে এক পাশে রাখা হয়েছে এক্স রে, অপর পাশে হয়েছে এক্স রে ডিটেক্টর। এক্স রে
উপর প্রান্ত থেকে ভেদ করে যাবে, নিচের থেকে সেটা ডিটেক্ট করা হবে। এবং শুধু এটা না, এটা রোটেট করবে, রোটেট করলে 4 দিক থেকে ছবি নিয়ে আসবে। ফলে কি হবে, এই যে যে ডিটেক্টর যে এক্সরে গুলা ডিটেক্ট করবে সেইগুলা থেকে কম্পিউটার ইমেজগুলাকে রিপ্রোডিউস করবে। এটাকে বলা হয় ইমেজ প্রসেসিং। এখন মেডিকেল ফিজিক্সের বড় একটা রিসার্চ এরিয়া হচ্ছে ইমেজ প্রসেসিং বিকজ অফ অ্যাকুরেসি অ্যান্ড প্রিসিশন। এখন এই ডিটেকশন সিস্টেমকে যে এক্সরে গুলা ডিটেক্ট করেছে সেগুলাকে দিয়ে ইমেজ রিপ্রোডিউস করা একটা চ্যালেঞ্জিং ম্যাটার, এটা ফিজিসিস্টরাই করে থাকে। এটা একটা স্পাইন এবং রিবসের একটা স্লাইস ইমেজ দেখা যাচ্ছে। আমরা যদি আমাদের হিউম্যান বডিকে ক্রস সেকশন বরাবর কেটে ফেলি আমরা এরকম একটা ছবি দেখতে পাবো। তো এই ছবিটা কিন্তু তৈরি করেছে সিটি স্ক্যান অর্থাৎ কম্পিউটার টোমোগ্রাফি। তো এই সফিস্টিকেটেড ইমেজিং এর ইমেজ প্রসেসিং এর কাজটাও করে ফিজিসিস্ট, এক্সরে নিয়ে হ্যান্ডেল করার কাজটাও ফিজিসিস্টরা করে থাকে। তো সুতরাং এগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর বা ফিজিক্সের একটা অ্যাপ্লাইড ফিল্ড, যেটা হচ্ছে ইঞ্জিনিয়াররা ফিজিক্সের প্রিন্সিপাল গুলা ইউজ করে এই সিটি স্ক্যান বা এমআরআই এগুলাকে ডেভেলপ করেছে। এখন এক্সরে যেহেতু আয়নাইজিং রেডিয়েশন, ইট ক্যান ড্যামেজ আওয়ার ডিএনএ এবং দ্যাট ক্যান ডেভেলপ ক্যান্সার ফর লং টার্ম। সো সায়েন্টিস্টরা চিন্তা করেছে যে বিকল্প কিছু করা যায় কিনা, তখন থেকে আসছে আবার এমআরআই। এমআরআই হচ্ছে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং, এবং ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং এ কোনো ধরনের এক্সরে বা কোনো ধরনের বাইরের থেকে সিগন্যাল ব্যবহার করার প্রয়োজন হয় না। এমআরআই কিভাবে কাজ করে, এতে আমাদের হিউম্যান বডিতে আছে হচ্ছে সেল, বায়োলজিক্যাল সেল বা লিভিং সেল যেটা বলি, এই সেলের মধ্যে থাকে অসংখ্য মলিকুল, এবং এই মলিকুলের একটা মূল উপাদান হচ্ছে অ্যাটম। এবং এই অ্যাটম হচ্ছে সবচেয়ে সিম্পল যেটা, সেটা হচ্ছে হাইড্রোজেন, এবং হাইড্রোজেনের মধ্যে আছে ইলেকট্রন এবং প্রোটন, এবং হিউম্যান বডিতে অ্যারাউন্ড 70% হচ্ছে হাইড্রোজেন। আমরা যত কার্বোহাইড্রেট বলি আর যা কিছু বলি না কেন তার ম্যাক্সিমাম হচ্ছে হাইড্রোজেন। সায়েন্টিস্টরা আবিষ্কার করেছে যে ইচ অফ দ্য প্রোটন আর নিউট্রন হ্যাভ সাম ম্যাগনেটিক প্রপার্টিস, দিস ইজ নোন অ্যাজ দ্য স্পিন। মানে স্পিন হচ্ছে একটা লাটিম যেভাবে ঘুরলে ডান থেকে বাম দিকে কিছু প্রপার্টি ইন্ডিকেট করে, সেই প্রপার্টিটাই হচ্ছে স্পিন। অ্যাকচুয়ালি ফিজিক্সের ভাষায় আমরা বলি হচ্ছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেটাকে আমরা বলি হচ্ছে স্পিন ইন টার্মস অফ এনার্জি ইউনিট। তো যাই হোক, এখন এই স্পিনের কারণে ইন্ডিভিজুয়াল নিউট্রন অথবা প্রোটন অথবা হাইড্রোজেন ওয়ার্কস লাইক এ ম্যাগনেট, যেটা আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। হাইড্রোজেন যদি ম্যাগনেটের মতো কাজ করে তাহলে এখানে একটা নর্থ পোল থাকবে, একটা সাউথ পোল থাকবে। হিউম্যান বডিতে যখন হাইড্রোজেন গুলা থাকে তখন হাইড্রোজেন গুলা র্যান্ডমলি ওরিয়েন্টেড থাকে, এবং র্যান্ডমলি ওরিয়েন্টেড থাকার কারণে নিট স্পিন 0 হয়। ফলে কি করা হয়, দুই পাশ থেকে খুব শক্তিশালী ম্যাগনেট এখানে অ্যাপ্লাই করা হয়, অর্থাৎ দুই পাশে দুটো ম্যাগনেট, শক্তিশালী ম্যাগনেট দিলে তারা রিঅ্যারেঞ্জ হয়। এই যে রিঅ্যারেঞ্জ হলে তারা যে পোলারাইজড হলো, ফলে তাদের ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ অনেক বেড়ে গেল। ফলে কি হলো, এখন যদি ছোট্ট একটা রেডিও ওয়েভের উপর ফেলানো হয় তাহলে সেটা আলটিমেটলি তারা আগের জায়গায় ফিরে যেতে চাইবে। এবং এই যে যে ফিরে যাওয়ার সিস্টেম, এই ফিরে যাওয়ার সময় তারা আলটিমেটলি এনার্জি ইমিট করবে, এবং দিস ইজ রেডিও ওয়েভ। এই রেডিও ওয়েভটাই ডিটেক্ট করা হবে, যে এখন যে রেডিও ওয়েভ ইমিট হলো, এই রেডিও ওয়েভটাই ইমিটেড রেডিও ওয়েভ উইল বি ডিটেক্টেড অ্যান্ড অ্যানালাইজড। এবং বাকি সিস্টেম সিটিতে যেটা করা হয় এখানেও সেই একই রকম করা হবে, শুধু ডিটেক্টরের পার্থক্য আনতে হবে। এক্সরে যে এনার্জি, রেডিও ওয়েভের এনার্জি তার কম, সুতরাং ডিটেক্টরের যে ম্যাটেরিয়াল সেটা পাল্টাতে হবে। এখন এই এক্সরে এই যে রেডিও ওয়েভ, এই ওয়েভ আমাদেরকে ইনফরমেশন দেবে সে কোথা থেকে আসছে, এবং সেগুলাকে যদি কম্পিউটার আবার রিঅ্যারেঞ্জ করে আমাদের ইমেজ করে দেয় তাহলে আমরা একটা স্লাইস ইমেজ পেয়ে যাব, এবং মাঝখানের সবকিছুই আমরা খুব সহজে দেখতে পারবো। কিন্তু সায়েন্টিস্টরা এখানে বসে নাই, এবং এইটা আবিষ্কার করতে সায়েন্টিস্টদের প্রায় 40 বছর সময় লেগেছে। আমি এই কথাগুলো বলেছি যে সেখানে বডির হিউম্যানের
হিউম্যান বডিতে ম্যাক্সিমাম হাইড্রোজেন থাকে এবং সেই হাইড্রোজেনের স্লাইস ইমেজগুলা হচ্ছে যে এরকম ভিতর থেকে নিয়ে আসতে পারবে, বা তার আগেও একটা দেখিয়েছি। তো এখন কথা হলো যে এই এমআরআই ডেভেলপ করতে 40 বছর সায়েন্টিস্টকে নিরলস পরিশ্রম করতে হয়েছে, এবং করার ফলে এখন যে রেজাল্ট হয়েছে সেটা আমাদের ডায়াগনস্টিক্সে একটা বিপুল পরিমাণে ইয়ে দিয়েছে, সুবিধা দিয়েছে, আমাদের অ্যাডভান্টেজ দিচ্ছে। তো আসলে এখানে কিভাবে কাজ করে, এই কাজ করানোর জন্য আমাদের একটা যে হাই ম্যাগনেট বলছি, এই হাই ইন্টেন্স ম্যাগনেটের জন্য আমাদের দরকার হচ্ছে সুপার কন্ডাক্টিং ম্যাটেরিয়াল। কিন্তু সুপার কন্ডাক্টিভিটি ইজ নট সো ইজি। সুপার কন্ডাক্টিভিটি করতে হলে খুব লো টেম্পারেচার দরকার, এবং সেই টেম্পারেচার কত? তার আগে এখানে একটা কথা বলা আছে যে এই যে ম্যাগনেটিক ফিল্ড, এই ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ হচ্ছে 20,000 টাইমস স্ট্রঙ্গার দেন দ্য আর্থস ম্যাগনেটিক ফিল্ড। এখন সুতরাং 20,000 গুণ বেশি আর্থের চাইতে ম্যাগনেটিক ফিল্ড পেতে হলে সুপার কন্ডাক্টিং ম্যাটেরিয়াল লাগবে, আর সুপার কন্ডাক্টিভিটি ওয়ার্কস উইথ ভেরি লো টেম্পারেচার। এখন কত লো? সেটা হচ্ছে -269 ডিগ্রি সেলসিয়াস। -269 মানে ভেরি ভেরি কুল। it is colder than the surface of the Pluto. So এটা খুব এই টেম্পারেচার গেইন করা ডিফিকাল্ট। সেখানে এই জন্য গেইন করা হয় ইউজুয়ালি হচ্ছে লিকুইড হিলিয়াম দিয়ে। তবে এটা ভাবার কোনো কারণ নাই যে রোগী কোনো পেইন পাবে, কারণ গ্যান্ট্রির চারদিকে লিকুইড হিলিয়াম ফিল আপ করা থাকে, সেটা পেঁচানো থাকে সুপার কন্ডাক্টিং ম্যাটেরিয়াল। মাঝখানে গ্যান্ট্রি যেখানে দেওয়া হয় সেখানে রোগী ওখানে অত ঠান্ডা থাকে না, এবং রোগী কোনো রকম কষ্ট অনুভব করে না। তার মানে এটা হচ্ছে সেফ। এ পর্যন্ত কোনো ডেঞ্জারাস বা ইফেক্টিভ বা ক্ষতিকর কিছুই সায়েন্টিস্টদের নজরে আসে নাই। শুধু একটু স্ক্যানিং এর সময় একটু শব্দ হয়, এবং মোস্ট কেসেস 15 থেকে 30 মিনিটের বেশি লাগে না কখনো এটা স্ক্যানিং টাইম। একটু ভিতরে একটু শব্দ হয়, এটাই সবচেয়ে পেশেন্টের জন্য কিছুটা অ্যানয়েড। তবে কানে ভারী কিছু দিয়ে দেওয়া হয় যাতে শব্দ না যায়, কিন্তু এখন পর্যন্ত এর কোনো সাইড ইফেক্ট ধরা পড়েনি। তো এটা বলছি যে 40 বছর সায়েন্টিস্টরা ওয়েট করেছে, বাট অ্যামেজিং অ্যাডভান্টেজ হ্যাজ বিন গিভেন। কিন্তু সায়েন্টিস্টরা চিন্তা করছে যে এই যে এমআরআই দিল সেটাও আমাদের ইমেজ রিপ্রোডিউস করে দিয়েছে, কিন্তু স্ট্যাটিক ইমেজ দিচ্ছে। তো সুতরাং তারা বললো যে না, আমরা এটা নিয়ে খুশি না, আমরা এখন কিছু ফাংশনাল ইমেজ দেখতে চাই। কিন্তু কিভাবে ফাংশন, মানে হিউম্যান বডি কিভাবে কাজ করে সেটা দেখতে চাই। তো সেই জন্য তারা আবিষ্কার করেছে হচ্ছে পজিট্রন এমিশন টোমোগ্রাফি। মানে টোমোগ্রাফিটা সেম, বাট এখন হচ্ছে পজিট্রন এমিশন। এটা হচ্ছে রিয়েল টাইম ইমেজিং, যেটা হচ্ছে যে টাইম ইজ নট নাও কনস্ট্যান্ট, এখানে টাইম হচ্ছে ভেরিয়েবল, এবং প্রত্যেকটা সময়ের সাথে হিউম্যান বডির যে পরিবর্তন হয় সেটাই এটা দিয়ে দিতে পারবে। তো ফর এক্সাম্পল আমরা বলি হচ্ছে এটা একটা হার্টের ডাইনামিক ইমেজ দেখানো হয়েছে। শুধু যে হার্টের ডাইনামিক ইমেজ বের করতে পারবে তা নয়, এটা কিডনিরও করতে পারবে, ব্রেনেরও করতে পারবে, এবং যে কোনো অংশেরই করতে পারবে, ইভেন ক্যান্সারাস সেলেরও করতে পারবে। এবং ক্যান্সারাস সেলের প্রতিনিয়ত অবস্থা দেখার জন্য এই পজিট্রন ইমিশন টোমোগ্রাফির ব্যবহার হচ্ছে সবচাইতে বেশি। তো যাই হোক, পজিট্রন ইমিশন টোমোগ্রাফি কিভাবে কাজ করে? পেট স্ক্যানার আর এমআরআই স্ক্যানার বাইরের দেখতে একই, পার্থক্য হচ্ছে একটার মধ্যে এক্স রে টিউব থাকে আর একটার মধ্যে এক্স রে টিউব থাকে না, বা কোনো টিউবই থাকে না, শুধু ডিটেক্টর দিয়ে ফিল আপ করা থাকে। এবং এই ডিটেক্টরের ডিটেক্ট করার জন্য যে গামা রে, সেটা রোগীর শরীরই তৈরি করে। অর্থাৎ বাইরে থেকে গ্লুকোজ দিয়ে দেওয়া হয়, গ্লুকোজের সাথে কিছু রেডিও ট্রেসার দিয়ে দেওয়া হয়, যেগুলার হাফ লাইফ সাধারণত কম হয়। ইউজুয়ালি ফ্লোরিন ডাইঅক্সি গ্লুকোজ দেওয়া হয়, যেটাকে এফডিজি বলা হয়। সেই এফডিজি থেকে এখানে ইলেকট্রন এবং একটা পজিট্রন তৈরি হয়। আমরা জানি যে বিল্ডিং ব্লক হচ্ছে ইলেকট্রন অ্যাটমের, এবং এই ইলেকট্রন এবং পজিট্রন যখন তৈরি হয়, পজিট্রন হচ্ছে ইলেকট্রনের একটা অ্যান্টিম্যাটার,
সুতরাং প্রত্যেক পার্টিকুলার একটা এন্টি পার্টিকেল থাকে ইউনিভার্সে, তেমনি ইলেকট্রনেরও আছে, সেটাকে আমরা বলি হচ্ছে পজিট্রন। তো যখন এফডিজি দেওয়া হয় তখন হিউম্যান বডিতে ইলেকট্রন এবং প্রোটন তৈরি হয়, ইলেকট্রন এবং পজিট্রন তৈরি হয়, এবং এই ইলেকট্রন এবং পজিট্রন যখন কম্বাইন করে পেয়ার ফর্ম করে এবং খুব দ্রুতই এর লাইফ টাইম খুব কম হয়, ডিকে করে, এবং দুইটা গামা রে বের হয়। এই গামাগুলাকেই কাউন্ট করা হয়, এবং এই গামা কোথা থেকে আসছে সেই ইনফরমেশন ক্যারি করে নিয়ে আসে, এবং সেই ইনফরমেশন গুলা যখন আবার ইমেজ রিপ্রোডিউস করবে অর্থাৎ কম্পিউটার টোমোগ্রাফি, তখন আমরা বলতে পারবো যে আসলে এটা কিভাবে কাজ করছে বা এটার ফাংশনাল স্টেটটা কি। তো আসলে এই কাজ করার জন্য সাইডে দরকার হয় হচ্ছে যে এফডিজি বললাম, এটা তৈরি করা বা রেডিও ট্রেসার তৈরি করা। রেডিও ট্রেসার তৈরি করতে একটা অ্যাক্সিলারেটর লাগে, সাইক্লোট্রন। এটা একটু এক্সপেন্সিভ এবং হ্যান্ডেল করা কিছুটা ডিফিকাল্ট। এই কাজগুলো সবই ফিজিসিস্টরা করে থাকে। সুতরাং পজিট্রন ইমিশন টোমোগ্রাফি হচ্ছে লেটেস্ট ইমেজিং টেকনিক, এবং বাংলাদেশে ইতিমধ্যে 2-3-4টা হসপিটালে শুরু করে দিয়েছে। ফাংশনাল স্টেটে আছে ইউনাইটেড হসপিটাল, অ্যাটমিক এনার্জি, খুব তাড়াতাড়ি মনে হয় পিজি হাসপাতাল কাজ শুরু করবে, ঢাকা মেডিকেল কলেজে নিউক্লিয়ার মেডিসিন ইউনিট শুরু করবে। তো এটা হচ্ছে লেটেস্ট ইমেজিং টেকনিক। তো ইমেজিং স্ক্যানারটা দেখতে আগের মতোই, শুধুমাত্র ডিটেক্টর থাকে অনেক বেশি চারদিকে, এবং ইমেজ গুলায় যে আমরা দেখতে পাচ্ছি এই এফডিজি। আচ্ছা, তাহলে ইমেজিতে যাওয়ার আগে তাহলে এরকম যেমন আমরা যে ইমেজটা এখানে দেখতে পাচ্ছি, এখানে ইউজুয়ালি এই কালার ফরমেশনটা কম্পিউটার টোমোগ্রাফি করে থাকে, তারা কিছু প্রোগ্রাম সেট করে দিয়ে থাকে যে এখানে নাম্বার অফ ফোটন যদি বেশি হয় তাহলে সেখানে এরকম কালার হয়ে যাবে। আর এই যে রেডিও ট্রেসার, যেটা এই রেডিও ট্রেসার অর্থাৎ যেটা ট্রেস করতে পারে এই ধরনের কিট বা যে ওষুধ মেশানো হয়, সেই ওষুধ হচ্ছে ভিন্ন ভিন্ন মেশানো হয় ভিন্ন ভিন্ন অর্গানের জন্য, কারণ যাতে রেডিও ট্রেসারটা সেখানে নিয়ে যেতে পারে। তো এফডিজি সাধারণত ইন্টারভেনাস ব্লাডে পুশ করা হয়, এবং পুশ করলে রেডিও ট্রেসার ঠিক যে অর্গানটা অসুস্থ, ফর এক্সাম্পল যদি স্কিনে কোথাও ক্যান্সারাস সেল থাকে তাহলে এই সেল খুব দ্রুত অ্যাবজর্ব করে নেয় এবং সেখান থেকে ছবি আসে। তো কিছুটা এক্সপেন্সিভ বলছি এর সাইক্লোট্রন ডেভেলপমেন্টের কারণে। এরপরে আসি আছে এমইজি, ম্যাগনেটো এনসেফালোগ্রাফি। এটা হচ্ছে আমরা যেমন বললাম যে ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড লাগে হচ্ছে 20,000 টাইমস ইন এমআরআই, ঠিক এখানে হচ্ছে মানুষের হিউম্যান বডি হচ্ছে পুরাটাই ইলেকট্রিক কারেন্ট ভরপুর থাকে, এবং এই ইলেকট্রিক কারেন্ট দিয়েই আমরা ইউজুয়ালি যোগাযোগ রক্ষা করে থাকি বিভিন্ন অঙ্গের মাধ্যমে বা অঙ্গের সাথে। তো এই ইলেকট্রিক ফিল্ড হচ্ছে আমরা ওখানে বলছি 20,000 আর্থ ফিল্ডের, আর এখানে হচ্ছে আর্থ ফিল্ডের 20,000 ভাগের 1 ভাগ, টু উইক। এই টু উইক ইলেকট্রিক ফিল্ড ডিটারমিনেশনের জন্যই ডেভেলপ করা হয়েছে এমইজি, অর্থাৎ ব্রেন কিভাবে সিগন্যাল জেনারেট করছে এবং বিভিন্ন অর্গানে সেটা কিভাবে পৌঁছাচ্ছে। এবং আমরা জানি যে ব্রেন যদি কোনো অঙ্গের সাথে যোগাযোগ কোনো কারণে হারিয়ে ফেলে তাহলে ওই অঙ্গ ড্যামেজ হয়ে যায়, সেন্সলেস হয়ে যায় ইত্যাদি। সুতরাং এটা একটা ইম্পর্ট্যান্ট ডিভাইস, এবং পার্কিনসন বা প্যারালাইজড রোগীর ডিটেকশনের জন্য বা এস্টিমেশনের জন্য এমইজি খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। তো এমইজিতে খুব মানে ক্ষতিকর কিছু এখনো পর্যন্ত ধরা পড়ে নাই, তবে এমইজি যে ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড, সেটা যেহেতু আর্ট ফিল্ডের 10,000 ভাগের 1 ভাগ, সুতরাং যদি এই মেশিনটা যেখানে রাখা হয়েছে ওয়েল শিল্ডেড না হয় তাহলে ইউজুয়ালি আর্ট ফিল্ড উইল অ্যাফেক্ট দিস প্রপার্টিজ, সো ইট শুড বি ওয়েল শিল্ডেড ফ্রম সারাউন্ডিং। সো আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম যে এমআরআই, ইউএসজি মানে আল্ট্রাসোনোগ্রাফি সম্পর্কে আমি কিছু এখানে বলিনি।
তো আল্ট্রাসোনোগ্রাফি হচ্ছে যে কোনো রোগ নির্ণয়ের জন্য ফার্স্ট স্টেপ, যেটা হচ্ছে আল্ট্রাসাউন্ডকে ইউজ করে ইমেজ তৈরি করা হয়। তারপরে এমআরআই, ইউএসজি, এমইজি, পেট, সিটি এবং এক্স-রে আমাদের এই বায়োমেডিক্যাল ইমেজিং এর গুরুত্বপূর্ণ দিক। কিভাবে ডায়াগনোসিসে হেল্প করছে সেই সম্পর্কে আমি বললাম। এখন হচ্ছে যে ইজ মেডিকেল ফিজিক্স ইজ এ গুড আইডিয়া ফর ইউ অর আজ? হ্যাঁ, আমাদের অ্যান্সার হচ্ছে ইয়েস। স্টিল নাও it has a high demand and high pay. The medical physicists are paid highly worldwide. দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে কোনো মেডিকেল হসপিটালে মেডিকেল ফিজিসিস্ট পোস্ট নাই। কিন্তু দুনিয়ায় মানে ডেভেলপড কান্ট্রিতে এমন কোনো জায়গায় পাওয়া যাবে না যেখানে হসপিটাল আছে, মেডিকেল ফিজিসিস্ট বা ফিজিসিস্ট নাই। তো সেই জন্য এখানে সবচেয়ে ওয়েল ফান্ডেড রিসার্চ পাওয়া যায়, মানে ফান্ড পাওয়া যায় ভালো, ইন্টারেস্টিং প্রজেক্ট, মানে এগুলাতে কাজ করতে খুব মজা লাগে। আসলে স্টাডি যদি ইন্টারেস্টিং না হয় তাহলে সেগুলা বোরিং মনে হয়, এবং এটা আমাদের সমাজে বা আমাদের দেশে একটা বড় সমস্যা। তো যেমন আমরা আন্ডার গ্রাজুয়েট বা গ্রাজুয়েট কোর্সে পড়ানোর সময় এক্সপেরিমেন্টালি অনেক কিছু দেখাতে পারি না, কিন্তু ইউরোপ আমেরিকায় ওরা দেখিয়ে থাকে, ছেলেরা ইন্টারেস্ট পায়, যন্ত্রপাতিগুলো দেখলে তারা অনেক মজা পায়, কিন্তু আমরা দেখাতে পারি না, যার কারণে আমাদের ছেলে মেয়েরা মজা পায় না। তো ঠিক যখন এই প্রজেক্টগুলা দেখে যে এই প্রজেক্টগুলা রান করে বাস্তব জীবনে, রোবোটিক একটা প্রস্থেটিক হ্যান্ড বানাই দিল বা প্রস্থেটিক পা বানাই দিল এবং সেটা ব্যবহার করছে কাজের জন্য, তো এটা মানুষকে খুব আনন্দ দেয়। তো সেই জন্য এই প্রজেক্টগুলো ইন্টারেস্টিং হয়। হাই জব স্যাটিসফ্যাকশন, স্যালারি হাই মানে এই হাই জব স্যাটিসফ্যাকশন থাকে, আর কাজের মধ্যে ইন্টারেস্ট পেলে তো কথাই নেই। তারপরে হচ্ছে যে সাম রিয়েলি ফান টয়েস টু প্লে উইথ, মানে হচ্ছে যে এই সাম রিয়েলি ফান টয়েস টু প্লে উইথ বলছি কেন, আমি একটা এক্সাম্পল দেখি এখানে। এখানে আবার একটা ছোট্ট একটা ভিডিও দেখি, আমার এখানেই শেষ, তারপরে কোশ্চেন। আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে, দেখা হ্যাঁ, যাচ্ছে স্যার। দেখতে পাচ্ছি স্যার। এখানে একটা প্রস্থেটিক হ্যান্ড কিভাবে মানে সেন্সরে কাজ করছে সেটা দেখাচ্ছে। এর হাতের এক অংশ নেই, কিন্তু একটা হাত বানায় দেওয়ার পরে সেটা কাজ করছে।
স্যার আমরা কি কোশ্চেন অ্যান্সারিং এর দিকে যাব? হ্যাঁ, এখন আমার যদি কোনো কোশ্চেন থাকে। থ্যাংক ইউ স্যার ফর ইউর ইনফরমেটিভ প্রেজেন্টেশন। অ্যাকচুয়ালি এখান থেকে আমরা আসলে বুঝতে পারলাম যে ফিজিসিস্টরা এবং কিভাবে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়াররা আমাদের মেডিসিনের ক্ষেত্রে খুব বড় ভূমিকা পালন করতেছে। থ্যাংক ইউ স্যার। এখন আমি আমাদের পার্টিসিপেন্টসদের ফ্লোর দিয়ে দিচ্ছি যে আমরা কেউ চাইলে আমাদেরকে প্লিজ হ্যান্ডটা রেইজ করি এবং আমাদের কোশ্চেনটা আমরা করি আমাদের আজকে কিনোট স্পিকারের কাছে। তো আমি দেখতে পাচ্ছি একজন এমডি আশরাফুল ইসলাম। তো আপনি আপনার মাইক্রোফোনটা আনমিউট করে কোশ্চেনটা করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার প্রশ্নটা হলো যে আমরা জানি প্রত্যেকটা প্রাণীরই হচ্ছে একটা রেজোনেন্স আছে। তো এখন হচ্ছে করোনা প্যান্ডেমিক, করোনা তো একটা স্যার জীবাণু। তো এইটা কি কোনোভাবে রেজোনেন্সের মাধ্যমে বা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি দিয়ে এটা কি ডিটেক্ট করা সম্ভব কিনা বা এই ক্ষেত্রে করা যায় কিনা? থ্যাংক ইউ স্যার। কোশ্চেনটা হলো যে করোনা নিয়ে এবং করোনাকে কিভাবে ডিটেক্ট করা যায়। আসলে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে কোনো কিছু ন্যাচারাল ফ্রিকোয়েন্সি যদি অন্য কোনো অ্যাক্টিভ ফ্রিকোয়েন্সির সাথে অ্যাড হয় তাহলে সেটাকে বলি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। কিন্তু আসলে এইটাকে তো ডিটেক্ট করার মানে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির সাথে সম্পৃক্ত না, এবং এটা যে ধরনের মাইক্রোব, এটাকে যদি আমরা যদি বলি যে এর যেগুলাকে আমরা কোয়ান্টাম পার্টিকেলের কি বলবো, যে কোয়ান্টাম পেনিট্রেশন কোএফিসিয়েন্ট নেভার বি জিরো, দ্যাট মিনস ইনফিনাইট পটেনশিয়াল ব্যারিয়ার হলেও ভেদ করতে পারে, তাহলে সেটা বরং বের করে চেষ্টা করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে বরং জাতির জন্য সুবিধার জন্য অসুবিধাই বেশি হয়ে যাবে। কারণ আমরা বলতেছি যে কোয়ান্টাম পার্টিকেল ক্যান পেনিট্রেট ইভেন ইনফিনাইট পটেনশিয়াল, তাহলে তো বলবো যে যত বড়ই আমরা মুখোশ দেই না কেন, যেহেতু এটা কোয়ান্টাম পার্টিকেল তো এটা কিছু না কিছু যাবেই। তো সুতরাং সেটা আরো আমাদের জন্য প্যানিক তৈরি হবে। সুতরাং আমার মনে হয় যেটা এটার কোনো সুযোগ নাই ডিটেক্ট করার, বরং আমরা আমাদের কোয়ান্টাম মেকানিক্স অ্যাপ্লাই করলে আমরা বলবো যে দেয়ার উইল বি সাম পার্টিকেল পসিবল টু ইনটেক ইনসাইড দ্য বডি ইভেন আমরা যত বড়ই মাস্ক পরি না কেন। তো সেটা তো আসলে আমাদের জন্য প্যানিক ছাড়া ভালো কিছু হবে না। আশা করি বুঝতে পারছেন কনসেপ্ট। আচ্ছা, এরপর আমি দেখতে পাচ্ছি আরেকজনের নাম ফারজানা মেহজাবিন। আপনি আপনার মাইক্রোফোনটা আনমিউট করে কোশ্চেনটা করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার কোশ্চেনটি ছিল যে বায়োফিজিক্স আর মেডিকেল ফিজিক্স দুটো কি স্যার সেম? মানে স্যার এখানে একটু কনফিউশন হচ্ছে। আসলে বায়োফিজিক্স ডিল করে শুধু বায়োলজিক্যাল ফেনোমেনা নিয়ে, আর মেডিকেল ফিজিক্স ডিল করে হচ্ছে বোথ ডায়াগনস্টিক টুলস, ডিভাইস অ্যান্ড ট্রিটমেন্ট নিয়ে। এখন বায়োফিজিক্স হচ্ছে ফিজিক্স ইন হিউম্যান বডি, নট অনলি হিউম্যান বডি, ইন বায়োলজি, বায়োলজিক্যাল ফিজিক্স, দিস ইজ বায়োফিজিক্স। আর বায়োমেডিক্যাল ফিজিক্স বললে আসলে দুইটার একটা কম্বিনেশন বোঝায়, আর শুধু মেডিকেল ফিজিক্স বললে বোঝায় হচ্ছে ফিজিক্স ইন মেডিসিন। এক কথায় যদি উত্তর দেই, ফিজিক্স ইন মেডিসিন দিস ইজ মেডিকেল ফিজিক্স, আর ফিজিক্স ইন বায়োলজি দিস ইজ বায়োলজিক্যাল ফিজিক্স। সো দুইটার কম্বিনেশনটা হলো বায়োমেডিক্যাল ফিজিক্স। আচ্ছা, আমাদের আগের কোশ্চেনটার জন্য একজন একটি আমাদের কমেন্ট করেছেন, MS জুবায়ের। উনি বলছেন it could be better to detect if it is 1% in the body but could be really expensive than normal COVID test from my experience. Sorry if I am not wrong. আমাদের আগের যে কোশ্চেনটা ছিল যে কোভিড টেস্ট অ্যাকচুয়ালি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মাধ্যমে বের করা যাবে কিনা, সেই কোশ্চেনের
একটা কমেন্টস হিসেবে একজন আমাদের চ্যাট বক্সে রিপ্লাইটি দিয়েছেন। আচ্ছা, আমার যদি আমি এই বিষয়ে খুব বেশি ভালো জানি না, তবে যেটা বলতে চাইছি আমি সেটা হচ্ছে আমি যেভাবে এক্সপ্লেন করতে চাইছি যে কোয়ান্টাম মেকানিক্স আমাদেরকে বলছে যে কোয়ান্টাম পার্টিকেল ক্যান পেনিট্রেট ইভেন ইনফিনাইট পটেনশিয়াল। তো সেটা যদি সত্য হয়, আর মাইক্রোব যেহেতু কোয়ান্টাম পার্টিকেল, তো সেটা আমাদের শরীরের মধ্যে যত ধরনের আমরা মাস্ক পরি না কেন যেতে পারবে। এখন কথা হলো যে যে পরিমাণ পার্টিকেল বা যেটা পার্টিকেল বলছি মানে যেগুলো ভাইরাস আমাদের শরীরের ফিজিক্যাল প্রপার্টি চেঞ্জ করতে পারে, সেই পরিমাণ ফিজিক্যাল প্রপার্টি নিয়ে আমরা স্টাডি করতে সক্ষম কিনা, আমাদের মনিটরিং ডিভাইসগুলা সেই পরিমাণ যেটা বলছে, যদি সেটাকে রেজোন্যান্স বলি তাহলে রেজোন্যান্স, তো সেটা আমরা আসলে সক্ষম কিনা। বাট ইন মোস্ট কেসেস সিমটমগুলা ততটুক আমরা আসলে স্টাডি করতে আসলে সক্ষম না আমার ধারণা। যেমন টেম্পারেচার বেড়ে গেল, এখন টেম্পারেচার বাড়লো কি কারণে? শুধু কি এই কারণে বাড়ে? আদার্স প্রপার্টিস তো থাকতেই পারে। তো সুতরাং আমি কিভাবে বলবো যে এইটা থেকেই এটা কোভিড-19, অথবা এখানে এই কারণেই কোভিড-19? তো সুতরাং সিমটম বিভিন্ন কারণে বেড়ে যেতে পারে। আমরা তো সিমটম নিয়ে স্টাডি করতে পারি, বা ফিজিক্যাল প্রপার্টি যেটা বা হিউম্যান বডি, সেটা ওই শুধু ফিজিক্যাল প্রপার্টি গুলাই দেখবো, কিন্তু সেখানে তো আমাদের সুযোগ নাই বায়োলজিক্যাল প্রপার্টি গুলা কিসের সাথে কিসে চেঞ্জ হচ্ছে। সুতরাং ইট শুড বি কালচারিং অফ ডিএনএ অফ দ্যাট ভাইরাস। সো আমার মনে হয় এটা আমরা এতটা করতে পারবো না, বা এই ধরনের আমার এর চেয়ে বেশি জানা নাই আর কি। Sir, I have a comment. ইয়েস প্লিজ। So actually, sir, COVID এর সাইজ অনেক ছোট, লাইক ইন ন্যানোমিটার স্কেল। সো যদি বাইরে থেকে আপনি কোনো লাইট ফেলতে না পারেন, কোনো ফ্রিকোয়েন্সি দিতে না পারেন, তাহলে তো ওইটার সাথে রেজোনেন্স করবে না, তাহলে তো ওটা ডিটেক্ট করতে পারা যাবে না। তো সেই ক্ষেত্রে আপনি লাইটে যদি দেখেন, ভিজিবল লাইটের মিনিমাম রেঞ্জ হচ্ছে আপনার 400 ন্যানোমিটার। সো যেটার ওয়েভলেন্থ হচ্ছে আপনার ইয়ের থেকে বড়, তাহলে এটা তো ডিটেক্ট করা সম্ভব না। বাট আপনি যদি পিকোমিটার স্কুলে যান বা গামাতে যান, তখন সেটা ডিস্ট্রয় করে দিবে, এনার্জি অনেক বেশি। না, ডিস্ট্রয় করা তো পরের ব্যাপার, কিন্তু যদি এটা বায়োলজিক্যালি ইমপ্যাক্ট ফেলে, তাহলে সেটাকে ডিস্ট্রয় করতে গেলে তো আমার বায়োলজিক্যাল সেল অনেক মারা যাবে। ইট মে বি ডিস্ট্রাকটিভ। না, এটা তো সিঙ্গল পার্টিকেল, আপনার এরা তো অ্যাগ্লোমারেট করে আছে কিনা এটা তো দেখতে হবে। যদি সিঙ্গেল পার্টিকেল আপনি করতে যান, মানে আপনি যদি কোভিড কে সিঙ্গেল পার্টিকেল হিসেবে কাউন্ট করেন, তাহলে হচ্ছে বাইরে থেকে তো আপনাকে একটা লাইট কোনো একটা ফ্রিকোয়েন্সি দিতে হবে, যদি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি আপনি পেতে চান, ওটার সাথে রেজোনেন্স করতে চান। আমি কনফিউজড আসলে। ঠিক আছে, যদি অন্য কোনো কোশ্চেন থাকে রিলেটেড। Any more আচ্ছা, question? any more questions from anyone? আমি যতদূর বুঝতে পারলাম, আমাদের নাজমুল আলম, উনি আমাদের জাহাঙ্গীরনগর ফিজিক্স ডিপার্টমেন্টের একজন গ্র্যাজুয়েট। উনি এখন টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছেন মিশরি স্টেট ইউনিভার্সিটিতে। না, আমি ইউনিভার্সিটি অফ ডেলাওয়্যারে আচ্ছা, গ্রাজুয়েট রিসার্চ হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট। থ্যাংক ইউ আমাদের এখানে জয়েন করার জন্য। আমেরিকা থেকে নাজমুল জয়েন করেছে, আবার জুবায়ের জয়েন করেছে। ভালো লাগলো এদের পার্টিসিপেশন। স্যার তাহলে আমি একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে আপনি যতগুলা আপনার মেডিকেল ফিজিক্সের ইনস্ট্রুমেন্ট সম্পর্কে আইডিয়া দিলেন, সেগুলো হচ্ছে সবগুলাই হচ্ছে আপনার either এক্স-রে অথবা সামথিং লাইক দ্যাট, মানে এক্স-রে রিলেটেড। সো এমন কোন ইনস্ট্রুমেন্ট আছে যেটা আইআর রিলেটেড, ইনফ্রারেড রিলেটেড? ইনফ্রারেডের থেকে তো অবশ্যই আছে, স্পেশালি আমি যেটা বলি শুধু আইআর না, ভিজিবল লাইটের টমোগ্রাফি করা হয় ইদানিং ব্যাপক পরিমাণে হচ্ছে। সেখানে ইনফ্রারেড তো হচ্ছেই, আল্ট্রাভায়োলেটও হতে পারে না সেটা না।
তো যেমন বেসিক্যালি এই যে আই ইমেজিং এর ক্ষেত্রে যেটাকে এখন অপটিক্যাল কোহারেন্ট টোমোগ্রাফি বা চোখের যে ইমেজিং গুলা নেওয়া হয়, এগুলাতে সবগুলাই ভিজিবল লেন্স থেকে শুরু করে আইআর ইনফ্রারেড পর্যন্ত নেওয়া হয়। সুতরাং এগুলা যে নাই সেটা না, ওটার আমরা মোস্ট পপুলার যেগুলা সেগুলা দেখাতে চেষ্টা করেছি। জি স্যার, বুঝতে পারছি। এবং এগুলা কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম স্যাম্পলের উপরে এফটিআইআর বা এক্স-রে ডিফ্রাকশন এগুলা কিন্তু স্যাম্পলের উপরে করতে পাঠায় মেডিকেল থেকে বিভিন্ন ল্যাবরেটরিতে, এবং এই রিপোর্টটা নিয়ে তারা অ্যানালাইসিস করে। আমি এটার সম্পর্কে খুব বেশি অবগত নই, কারণ আমরা যেগুলা দৈনন্দিন জীবনে পড়াই সেগুলা, কিন্তু এগুলার ব্যবহার আছে, যেমন এক্স-রে ডিফ্রাকশন, তারপরে হচ্ছে এফটিআইআর, এইগুলার জন্য মেডিকেল থেকে বিভিন্ন রকম স্যাম্পল বিভিন্ন জায়গায় পাঠিয়ে থাকে বিভিন্ন ল্যাবরেটরিতে। ইভেন এরকম দু একটা এক্সাম্পল এই ওয়াজেদ মিয়া গবেষণাগার আমাদের ইউনিভার্সিটিতে হয়েছে, তারা স্যাম্পল পাঠিয়ে এটা এক্স-রে ডিফ্রাকশন করিয়ে নিয়েছে এবং সেটা তারা অ্যানালাইসিস করে থাকে। সুতরাং এগুলার ব্যবহার নাই সেটা নয়, অবশ্যই আছে। না, এক্সরেটা যেমন স্যার অনেক সেলের জন্য আপনার ক্ষতিকর হইতে পারে, কিন্তু ইনফ্রারেড রেটা কিন্তু অনেক সেফ একটা। আরে সেই ক্ষেত্রে যদি আপনি এক্সরের জায়গায় ইনফ্রারেড ইউজ করা যায় তাহলে সেটা স্বাস্থ্যের জন্য আরো বেশি ভালো হবে। বেশি ভালো হবে, কিন্তু ইনফ্রারেডের ডিটেক্টরের জন্য যদি হাই এফিসিয়েন্ট ম্যাটেরিয়াল না পাওয়া যায় তাহলে তো আবার দ্যাট ইজ দ্য কোশ্চেন স্যার, ডিফেক্ট। যে ইনফ্রারেডের হচ্ছে ডিটেক্টর গুলো এখনো ওইরকম এফিসিয়েন্ট না। সো আমি আসলে স্যার কাজ করতেছি ইনফ্রারেড রের হচ্ছে ডিটেক্টর ম্যাটেরিয়াল করতেছি, আপনার ডেভেলপ করতেছি কোয়ান্টাম ওয়েল এবং কোয়ান্টাম ব্যারিয়ার দিয়ে। এটা ইভেন ভিজিবল লাইটেরও এফিসিয়েন্সি হাই না ডিটেক্টরের ক্ষেত্রে, কিন্তু ইনফ্রারেড তো স্যার ইজিলি আমাদের বডি থেকে পাচ্ছি আমরা, যেটা হচ্ছে আপনার প্রত্যেকটা আমাদের যে অর্গান আছে প্রত্যেকটা অর্গানের তো আপনার টেম্পারেচার ডিফারেন্ট, যদি টেম্পারেচার ডিফারেন্ট হয় তাহলে ডিফারেন্ট ওয়েভলেন্থের ইনফ্রারেড আসবে। তো সেই ক্ষেত্রে যদি আমরা ভালো একটা ডিটেক্টর বানাইতে পারি বা ম্যাটেরিয়াল ডেভেলপ করতে পারি তাহলে আমরা এক্স-রেটাকে রিপ্লেস করতে পারবো মেবি। কিন্তু এক্স-রের যে হাই এনার্জি, যেমন এক্স-রে ভেদ করতে পেনিট্রেশন পাওয়ার যেত, ইনফ্রারেডের আবার ততটা হবে না, হয়তো কিছু ক্ষেত্রে সফলতা ইনফ্রারেডটা আপনার ওই হার্টটা থেকে আসবে, ইনফ্রারেড আমরা বাইরে থেকে দিব না, মানে আপনার হাড়ের যে টেম্পারেচারটা আছে ওটার থেকে আসবে। তো সেই জন্য ইনফ্রারেড হয়তো হতে পারে কিছু ক্ষেত্রে, কিন্তু যেখানে আমাদের হাড়ের ভিতরে ছবি তুলতে হতে পারে সেসব জায়গায় হয়তো কাজ নাও করতে পারে। টেম্পারেচার ডিফারেন্ট হবে আপনার হাড়ের ভিতরে এবং বাইরের টেম্পারেচারটা ডিফারেন্ট হওয়ার কথা। যদি টেম্পারেচার ডিফারেন্ট হয় তাহলে ডিফারেন্ট ওয়েভলেন্থ আসবে। অবশ্যই ডিফারেন্ট। Any more question? আচ্ছা, আমি মেবি ডক্টর আসাদুজ্জামান স্যারকে আমি হ্যান্ড রেজ করতে দেখেছিলাম, উনি যদি কিছু বলেন। আমি কিছু বলতে চাচ্ছিলাম না, এমনিতেই মিস্টেক হয়ে গেছিল ওইটা। আচ্ছা, আমি আমাদের চেয়ারপারসন এমনিতে স্যারের সম্বন্ধে কমেন্ট হচ্ছে যে আসলে এই টার্মগুলো আমরা প্রচুর শুনি, কিন্তু আজকে রিয়েলি দেখলাম যে আসলে ইন্টারনালি মেকানিজম গুলো কিভাবে হয়। অনেক ইন্টারেস্টিং ছিল স্যারের সেমিনারটা। থ্যাংক ইউ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। আচ্ছা, আমি যদি আর কারো কোনো কোশ্চেন না পাই তাহলে আমি হয়তো আমাদের চেয়ারপারসন স্যারকে একটু বলবো ছোট্ট একটা করে কমেন্টস করে দেওয়ার জন্য আমাদের আজকে ওয়েবিনার নিয়ে। থ্যাংক ইউ স্যার, এন্ড থ্যাংক ইউ আমাদের স্যারকে আমাদের এখানে একটা মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা ইন্টারেস্টিং আসলে অনেক কিছু দেখলাম ফিজিক্স পয়েন্ট অফ ভিউ থেকে, অনেকগুলো জিনিস একটা ক্লিয়ার আইডিয়া পাইলাম। আগে আমরা এগুলো আমি নিজে যদি ইমেজ প্রসেসিং এ কাজ করি, তো এগুলোর ইমেজ মানে আমি অবশ্য ঠিক একদম বায়োমেডিক্যাল ইমেজ নিয়ে কাজ করি নাই, আমি মেইনলি মাইক্রোস্কোপিক ইমেজ গুলো নিয়ে কাজ করি।
তো দেখা যায় যে আমার ওই মানে পিছনের ফিজিক্সটা জানা থাকলে আসলে অনেক কিছু মানে কোন নয়েজটা কেন হচ্ছে বা কেন আমার ছবিগুলো ব্লারি হচ্ছে সেগুলো বোঝা যায়, এবং সেটা একটা কাউন্টার মানে কাউন্টার অ্যালগোরিদম তখন ডেভেলপ করা যায়। যেমন আমার মাইক্রোস্কোপিক ইমেজের যে আমি কনফোকাল মাইক্রোস্কোপ ইউজ করতাম, সেখানে একটা পার্টিকুলার ফেনোমেনা হয়, এবং সেইটা যখন আমি বুঝতে পারছিলাম তখন ওইটার জন্য আমি একটা অ্যালগোরিদম ডেভেলপ করতে পারছিলাম। তো আজকে আপনার এই টকটাতে খুব ভালো লাগলো। আমি কতগুলো জিনিস আমি প্লাস যারা অডিয়েন্স তারা হয়তো ওই বিহাইন্ড এর ফিজিক্স গুলো অনেকটা বুঝতে পারলো, এবং সেটা হয়তো আমাদের সামনে এই ধরনের বিভিন্ন অ্যাপ্লিকেশনের কোন জায়গায় আসলে কেন কাজ হচ্ছে বা হচ্ছে না সেই আন্ডারস্ট্যান্ডিংটাতে হেল্প করবে। স্যারকে অনেক ধন্যবাদ, এবং আমি আসলে আশা রাখবো যে আমরা সামনে এই ধরনের কোনো পার্টিকুলার টপিক বা মানে এরিয়াতে যদি একসাথে কাজ করার সুযোগ থাকে, আমাদের গ্রিন ইউনিভার্সিটি ট্রিপল ডিপার্টমেন্ট থেকে আমরা অলওয়েজ মানে লুকিং ফরওয়ার্ড। আর আমাদের এখানেও আমরা আলহামদুলিল্লাহ আমাদের ভালো ক্যাপাসিটি তৈরি হয়েছে, এবার হয়তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আপনাদের অনেক ভালো ল্যাব ফ্যাসিলিটি এবং অনেক মানে এক্সপেরিমেন্টের সুযোগ থাকে। তো কোনো সুযোগ যদি হয় স্যার আমাদের সাথে আমরা কাজ করার জন্য ডেফিনেটলি মানে আমরা মানে সামনের দিকে দেখবো যে কোনো সুযোগ আসে কিনা। তো স্যারকে অনেক ধন্যবাদ। তো ইনশাল্লাহ স্যার নেক্সট টাইম দেখা হবে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আরেকটা জিনিস আমি বলি, আমি অ্যাকচুয়ালি কামরুল হাসান স্যারের কাছ থেকে কিছু শুনতে যাচ্ছি। না, আমি খুব সুন্দর করে শুনলাম। উনি খুব কমপ্লিকেটেড ইস্যুগুলোকে নিয়ে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছেন। এটাই টিচারের সফলতা, যে একটা মানে কমপ্লিকেটেড প্রবলেমকে খুব সহজভাবে ছাত্রদের সামনে উপস্থাপন করা। আমার মনে হয়, আর আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, কিন্তু আমার মনে হয় যে না, এই প্রশ্নটা ছাত্ররাই করতেছে, সুতরাং আমি এটা থেমে গেছিলাম। সেটা হচ্ছে যে আমি প্রশ্নটা এই তথ্য এসেছিলাম যে হার্টকে রিপ্লেস করার জন্য যে পাম্প, এই পাম্পের উপরে কি কোনো মানে ফিজিক্সের লোকজন রিসার্চ করতেছে? সবশেষ আপডেট আমার জানা নাই, তবে অবশ্যই অনেকেই অনেক রকম চেষ্টা করেছে, কিন্তু আর্টিফিশিয়াল হার্ট রিপ্লেসমেন্টে এখনো সফল হয়নি। সুতরাং এটা বলা মুশকিল, তবে অবশ্যই এটা নিয়ে মানুষের গবেষণার তো শেষ নেই, কাজেরও শেষ নেই। বেশ কিছু প্যারামিটার আছে, আমি একটু আগে বলেছিলাম যে হিউম্যান বডির প্রত্যেকের মেটাবলিজম ভিন্ন হওয়ার কারণে, যেমন বায়োসেন্সর ডেভেলপ একজনের জন্য করলে আরেকজনের জন্য সেটা কাজ করে না, এবং আমরা যখন দৌড়াই বা হাঁটি, কোনো কিছুর কাজের গতি বেড়ে যায়, আমাদের হার্টবিট কিন্তু বেড়ে যায়, এবং এই সিগন্যালগুলো আসে ব্রেন থেকে। সুতরাং একটা আর্টিফিশিয়াল যদি আমি বানাই দিই, সে তো হয়তো অনবরত পাম্প করবে, কিন্তু সে তো ওই সেন্সরের সাথে সে তার হার্টবিট কম বেশি করতে পারে না। ব্রেন যে স্টিমুলেটেড হরমোন, যেটা সিক্রেশন হয় ব্রেন থেকে, এবং সেটার কারণেই এই কখনো আমাদের হার্টবিট বেড়ে যায়, কখনো কমে যায়। তো এই পর্যায়ে এখনো পর্যন্ত সফল হয় নাই, হয়তো ভবিষ্যতে হবে আশা করি আমরা। বা এটার সম্পর্কে আপডেট ল্যাবরেটরি আমার আসলে কে সম্পর্কে কাজ করতেছে, আমার এত বেশি তথ্য আমার কাছে নেই আর কি। তবে আমি আশা রাখি যে আমাদের আগামী 100 বছরের ভিতরে এই মেডিকেল ফিজিক্সের বা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এ প্রচন্ড অবদান রাখবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং ফিজিক্সিস্টরা। তো সেই অবদানে আমরাও যেন অংশীদার হতে পারি। আমরা বেঁচে থাকবো না, হয়তো বেঁচে থাকবো না আরো 100 বছর, কিন্তু আমরা দেখতে পাবো। কেননা এখন যে মানে প্রেডিকশন, আগামী 300-400 বছর পরে মানুষের লংজিটিভিটি 100 বছরের অনেক উপরে যাবে, মানে অ্যাভারেজ লাইফও। তো সেইখানে মানুষের মেডিকেল ফিজিক্সে বা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আরো কন্ট্রিবিউশন রাখতে হবে। তো যাক, আমাদের অনেকের দেখলাম খুব ইন্টারেস্ট, আমাদের ছাত্রদেরও দেখলাম প্রচুর ইন্টারেস্ট। যারা বাইরে কাজ করছেন তারাও এ ব্যাপারে রিসার্চ করেন, এবং হোপফুলি আমাদের দেশের ছাত্ররা আরো এই ব্যাপারে আগ্রহী হবেন, এই বলে আমি শেষ করতেছি। তো সাদকে অনেক ধন্যবাদ সুন্দর করে এটা অর্গানাইজ করার জন্য। আসলে চেয়ারম্যান স্যার সুন্দরভাবে বলেছেন যে আমাদের যদি সুযোগ থাকে ডিপার্টমেন্টে আপনাদের সাথে জয়েন্ট রিসার্চ করার, আমাদের অনেক লোকজন আছে, তারা একসাথে রিসার্চ করতে পারবেন।
এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। মোস্ট ওয়েলকাম আপনাদেরকে। আমাদের ইউনিভার্সিটিতে আর একটা মজার কথা বলেছেন যে ইঞ্জিনিয়ারদের অংশগ্রহণ। আমি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করতে ইউকেতে গিয়েছিলাম। 30 জন স্টুডেন্টের মধ্যে ছিল সম্ভবত 4 জন ডাক্তার, 2 জন ফিজিসিস্ট, আমি এবং একজন ছিল স্পেন থেকে, আর বাকি সবাই ছিল ইঞ্জিনিয়ার। সুতরাং এই ফিল্ডে যারা কাজ করে তারা সবাই ইঞ্জিনিয়াররাই বেশি। এবং এই টিমটাই হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং টিম, যেখানেই কাজ করে সেখানে হচ্ছে এই প্রফেশনাল ডক্টর, যারা ডক্টরদের সাথে ইঞ্জিনিয়ারদের কোলাবোরেশন বেশি। এবং সার্টেনলি ইঞ্জিনিয়াররা সব ফিজিক্যাল প্রিন্সিপাল নিয়েই কাজ করে। তো আমাদের ফিজিক্সকে ইঞ্জিনিয়ারদের থেকে আলাদা করার কোনো সুযোগ নাই। তো ধন্যবাদ আপনাদের সবাইকে আবারও। আর আপনারা যদি কোনো কাজের জন্য হোক বা এরকম কোনো সেমিনারের জন্য হোক ডাকেন, আমি খুশি হব। বা সবাই আমার প্রশংসাই করছে, আমার খারাপ দিকটা নিয়ে সমালোচনা করলেও ভালো হতো, যে এখানে ত্রুটি ছিল, এটা এরকম করলে ভালো হতো। আর আমি তো আর সবকিছু জানি না, সীমাবদ্ধতার জন্য দুঃখিত। সেই জন্য সমালোচনাটাও দরকার, পজিটিভ। সবাইকে আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আপনাকে আমাদের আসলে সবাই খুব পছন্দ করি এবং এই জন্যই স্যার আপনার কাছে বারবার আমরা আসলে ফিরে যাই, ইউনিভার্সিটি শেষ করে এসে আপনাকে খোঁজ করি। স্যার আপনার পারমিশন নিচ্ছি আমি আরেকটা ব্যাপারে। স্যার আমরা হয়তো আমাদের আজকের ওয়েবিনারের রেকর্ডটা আমাদের ইউটিউবে দিয়ে দিব। তো যারা মিস করেছেন তারা চাইলে আমাদের ইউটিউব থেকে এই ওয়েবিনার পুরোটা আবার দেখে নিতে পারবেন, বা কেউ যদি কোনো জায়গায় একটু মিসকনসেপশন থাকে সেটা আবার ক্লিয়ার করে নিতে পারবেন। এছাড়া আমরা অ্যাকচুয়ালি আমাদের মানে রেগুলার বেসিস বিভিন্ন ওয়েবিনার, বিভিন্ন কম্পিটিশন করে থাকি ডিপার্টমেন্ট থেকে। তো আমাদের এই কম্পিটিশন বা এই ওয়েবিনার সম্পর্কে যদি আপডেট থাকতে চায় কেউ, সে তো আমাদের ইউটিউব, ফেসবুকে আমাদের ট্রিপলি গ্রিন ইউনিভার্সিটি নামে পেজ আছে, লিঙ্কডইনে পেজ আমাদের অ্যাকাউন্ট আছে, টুইটারে অ্যাকাউন্ট আছে, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে। সেগুলো যে কোনোটাতেই ফলো করলেই আমাদের অ্যাক্টিভিটিস সম্পর্কে যে কেউ সবসময় আপডেটেড থাকতে পারবে এবং আমাদের সাথে জয়েন করতে পারবেন। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আজকের ওয়েবিনারে অ্যাটেন্ড করার জন্য। আর আমাদের সকল পার্টিসিপেন্টসদেরও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের ওয়েবিনার অ্যাটেন্ড করে আমাদের ওয়েবিনারটাকে সাকসেসফুল করার জন্য। থ্যাংক ইউ স্যার।